আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, সরিষাবাড়ি অনার্স কলেজের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকের অনলাইন ক্লাসে আমি জসিম, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, সরিষাবাড়ি কলেজ, সরিষাবাড়ি, জামালপুর। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদের মাঝে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করেছিলাম। সেদিন আমাদের পাঠের বিষয়বস্তু ছিল সংস্কৃতি, কালচার। আমরা গত সপ্তাহে জেনেছি সংস্কৃতি কী এবং সংস্কৃতির ধরনগুলি। আজকে আমরা বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির যে বৈশিষ্ট্য রয়েছে তা জানার চেষ্টা করব। অর্থাৎ আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চাই, তাহলে আমি শুরুতেই সংস্কৃতির সংজ্ঞা দিয়ে শুরু করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে জেনেছি যে সংস্কৃতি হলো একজন মানুষের বা মানব গোষ্ঠীর জীবন ধারণের পদ্ধতি, অর্থাৎ ওয়ে অফ লাইফ। অর্থাৎ মানব গোষ্ঠী যে পদ্ধতি বা প্রক্রিয়ার মাধ্যমে জীবনযাপন করে তাই হলো সংস্কৃতি। আর বাংলাদেশের মানব গোষ্ঠীর সংস্কৃতি সম্পর্কে জানতে হলে মানুষের বা মানব গোষ্ঠীর জীবন ধারণের পদ্ধতি সম্পর্কে জানতে হবে। আর পদ্ধতি সম্পর্কে জানতে হলে মানুষের বা মানব গোষ্ঠীর ঘরবাড়ির ধরন, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে মানুষের ধর্ম, রাজনীতি, ভাষা, বিশ্বাস, উৎসব, এমনকি নানান ধরনের আচার অনুষ্ঠান সম্পর্কে জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে বাংলাদেশের গ্রাম সমাজের সংস্কৃতির একটি মিশ্র রূপ। বাংলাদেশের গ্রাম সমাজের সংস্কৃতির একটি মিশ্র রূপ। আর এই মিশ্র রূপের মধ্য দিয়েই বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির বৈচিত্র্যতা এবং স্বতন্ত্রতা লক্ষ্য করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো, পূর্ণাঙ্গ বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ তার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই ধারাবাহিকভাবে আমরা সেগুলো জানার চেষ্টা করব বা সেগুলো আমরা এখন আলোচনা করব। বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির যে সকল বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো কৃষিজীবী। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সকলেই জানি যে বাংলাদেশ একটি গ্রাম প্রধান দেশ এবং এদেশের শতকরা 80% লোকই গ্রামে, কোনো না কোনো গ্রামে বসবাস করে। আর এই গ্রামে বসবাসরত মানুষের প্রধান পেশা হলো কৃষি। আর কৃষির মূল উপকরণ হচ্ছে ভূমি, শ্রম এবং মজুরি। এছাড়াও হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় লাঙল ও পশুশক্তি। কিন্তু আমরা দেখতে পাই যে বিজ্ঞানের জয়যাত্রার ফলে, অর্থাৎ বিজ্ঞানের আধুনিক আবিষ্কারের ফলে এখন আর কৃষির হাতিয়ার হিসাবে লাঙল এবং পশুশক্তির তেমনটা ব্যবহার দেখা যায় না। এখন দেখা যায় যে হাল চাষ করার জন্য দেখা যাচ্ছে যে কী বলে ট্রাক্টর এবং পানি সেচ দেওয়ার জন্য পাওয়ার টিলার আমরা বা মোটর দেখতে পেয়ে থাকি। প্রিয় শিক্ষার্থীরা,
অর্থাৎ বাংলাদেশের কৃষি যে বৈশিষ্ট্য রয়েছে সে কৃষির যে সংস্কৃতিটা রয়েছে সেই সংস্কৃতি সম্পর্কে আমরা একটা ধারণা ইতিমধ্যেই পেলাম। দ্বিতীয় নম্বর কোটেশন হলো, অর্থাৎ সেকেন্ড কোটেশন হলো বৈচিত্র্যহীনতা। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির এক জীবন প্রবাহ হচ্ছে এক বৈচিত্র্যহীন। কেননা বাংলাদেশের গ্রামের অধিকাংশ বাসিন্দাই কৃষক এবং কারিগর, অর্থাৎ তাদের নিজেদের প্রয়োজন মেটানোর জন্য বিভিন্ন কৃষিজাত উৎপাদন করে থাকেন। এমনকি তারা নানান ধরনের জিনিসপত্র তৈরি করে থাকেন। প্রিয় শিক্ষার্থীরা, থার্ড কোটেশন অর্থাৎ তৃতীয় নম্বর প্যারা হলো খাদ্যাভ্যাস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে বাংলাদেশের অধিকাংশ মানুষই গ্রামে বসবাস করে, আর গ্রামের মানুষের প্রধান খাদ্য হলো ভাত, মাছ, ডাল এবং শাকসবজি। গ্রামের মানুষ সাধারণত 3 বেলায় ভাত খেতেই পছন্দ করে, কিন্তু 3 বেলায় ভাত খেতে পছন্দ করে। তারা সাধারণত সকালবেলায় ঠান্ডা ভাত অথবা পান্তা ভাতও খেয়ে থাকে, এবং দুপুর এবং রাতে সাধারণত ভাত খেয়েই জীবনযাপন করে থাকে বা পছন্দ করে। দুপুরে সাধারণত তারা ভাতের সাথে শাকসবজি এবং মাছ খেয়ে থাকে, এবং যাদের সামর্থ্য একটু ভালো থাকে তারা সাধারণত ভাতের সাথে মাংস বা মাছের সাথে মাংস ব্যবহার করে থাকে, মাংস খেয়ে থাকে। এছাড়াও গ্রামের অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানগুলোতে দেখা যাচ্ছে যে তারা পোলাও, কোরমা, এমনকি আরও নানান ধরনের সুস্বাদু খাবারের আয়োজন করে থাকে। এছাড়াও আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে যে নবান্ন উৎসবগুলি দেখা যায়, বৈশাখী বেলা যে বৈশাখী যে উৎসবগুলো দেখা যাচ্ছে সেই উৎসবগুলোতে তারা নানান ধরনের পিঠা বা অন্যান্য সুস্বাদু খাবারও তারা রান্নাবান্না করে খেয়ে থাকেন। অর্থাৎ বাংলাদেশের খাদ্যাভ্যাসের যে সংস্কৃতিটা রয়েছে সেই সংস্কৃতি সম্পর্কে আমরা ধারণা পেলাম। ফোর্থ নম্বর অর্থাৎ 4 নম্বর কোটেশনটা আমরা দেখতে পাই যে ধর্মবিশ্বাস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে বাংলাদেশের গ্রামের মানুষগুলি বিশেষ করে গ্রামের মানুষগুলি তারা ধর্মের প্রতি প্রগাঢ় অতিমাত্রায় বিশ্বাসী থাকে। আর ধর্মের প্রতি এই প্রগাঢ় বিশ্বাসের ফলে তারা ধর্মকে কেন্দ্র করে ধর্মের প্রতি যে বিশ্বাসকে কেন্দ্র করে তারা নানান ধরনের ধর্মীয় বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান, এমনকি দায়িত্ব এবং কর্তব্য পালন করে থাকেন। যেমন ধরো, বাংলাদেশের মানুষগুলি কী করে নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি ধর্মকর্ম পালন করে থাকেন। এছাড়াও মুসলমানদের জন্য রয়েছে বছরে 2টি উৎসব, যেমন ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। হিন্দুদের রয়েছে যে দুর্গা উৎসব। আবার খ্রিস্টানদের জন্য রয়েছে, খ্রিস্টানরা সাধারণত বড়দিন পালন করে থাকেন। বৌদ্ধরা বিভিন্ন ধরনের বৌদ্ধ পূর্ণিমা এইসব অনুষ্ঠানগুলো পালন করে থাকেন। আমাদের পঞ্চম কোটেশন অর্থাৎ 5th কোটেশন হলো কুসংস্কারাচ্ছন্ন। আমরা সাধারণত দেখতে পাই যে বাংলাদেশের গ্রাম সমাজে, বিশেষ করে গ্রাম সমাজে অনেকটাই কুসংস্কার আমরা দেখতে পাই। যেমন ধরো, কারো যদি অসুস্থ হয়ে থাকে তখন সে ডাক্তারের কাছে না গিয়ে কী করে বিভিন্ন ধরনের ঝাড়ফুঁক, তাবিজ কবিজ, ফকিরের বিভিন্ন ঝাড়ফুঁক দিয়ে এগুলা তার রোগ নিরাময় করার চেষ্টা করে থাকে। অর্থাৎ বাংলাদেশের সমাজে নানান ধরনের কুসংস্কারাচ্ছন্ন লক্ষ্য করা যায়। এরপর হচ্ছে 6 কোটেশন, যেটা 6 নম্বর প্যারা যেটা হবে সেটা হলো যৌথ পরিবার ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সকলেই দেখতে পাই যে গ্রামের মানুষগুলি সাধারণত মা, বাবা, দাদা, দাদি, তারপরে ছেলে, সন্তান, চাচা, চাচি এবং নাতি নাতনি নিয়ে একসাথে এককভাবে যৌথভাবে তারা গ্রামে সাধারণত বসবাস করে থাকে।
অর্থাৎ গ্রামীণ এটা একটা কি বাংলাদেশে সংস্কৃতির গ্রামীণ সংস্কৃতির একটা উদাহরণ। কিন্তু বর্তমানে বাংলাদেশের মানুষ যেহেতু বেশিরভাগ শহরমুখী হচ্ছে এবং নগরায়নের একটা চিত্র আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি, যার কারণে দেখা যাচ্ছে যে এখন যৌথ পরিবার ব্যবস্থা অনেকটাই ভেঙে একক পরিবার ব্যবস্থা আমরা লক্ষ্য করে থাকি। অর্থাৎ বাংলাদেশের শহরায়ন, শিল্পায়ন এবং নগরায়নের ফলে যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে আজকে একক পরিবার অনেকটাই লক্ষ্য করা যায়, অর্থাৎ যেটা আমরা বাংলাদেশের সংস্কৃতির একটা অংশ। এবং আমাদের 7 কোশ্চেন হলো পুরনো ঐতিহ্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাই যে বাংলাদেশে সংস্কৃতির যে সকল বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো পুরনো ঐতিহ্য। কেননা বাংলাদেশের মানুষগুলি এখনও পুরনো বিভিন্ন ধরনের গান, যেমন ধরো পল্লীগীতি, লালন গীতি, এমনকি ভাটিয়ালি, মুর্শিদি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, এই ধরনের গানগুলি এখনও আমাদের গ্রামের মানুষগুলি সহ এমনকি শহরের অনেক মানুষগুলি এই ধরনের গান বাজনা শুনে থাকেন এবং কেউ গিয়েও থাকেন। এমনকি বিভিন্ন ধরনের যে সামাজিক এলাকায় যে অনুষ্ঠানগুলো হয়, সেই অনুষ্ঠানগুলো যে মুর্শিদি গান, ভাটিয়ালি গান, ফকিরেন্দি গান, এইসব গানগুলো আমরা দেখতে পাই। এছাড়াও বিভিন্ন ধরনের খেলাধুলা যদি খেয়াল করি আমরা, যে দেখা যাচ্ছে যে কাবাডি, হাডুডু, বউচি খেলা, মেয়েরা বউচি খেলে, তারপরে পুতুল খেলে। অর্থাৎ এই ধরনের আমরা এই ধরনের যে পুরাতন যে ঐতিহ্যগুলি আছে সেই ঐতিহ্যগুলি আমরা দেখতে পাই। তবে বর্তমানে এই কাবাডি খেলা, হাডুডু, এই ধরনের খেলাগুলো, বউচি খেলা, এই ধরনের খেলাগুলো অনেকটাই বিলীন হয়ে যাচ্ছে। এমনকি যেহেতু বিদেশি খেলা আছে, যে ফুটবল, ক্রিকেট, এই ধরনের খেলাধুলার প্রতি আমাদের যে তরুণ সমাজগুলো আছে, যেহেতু এই তরুণ সমাজগুলো এই খেলার প্রতি বেশি আসক্ত হয়ে যাচ্ছে, যার কারণে ওই পুরনো সেই খেলাগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। তবে এই ধরনের খেলাগুলো এখনও রয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশের সমাজে এখনও পুরনো ঐতিহ্যগুলি ধরে রাখার অনেকেই চেষ্টা করে থাকেন। এরপর হলো সুদৃঢ় সামাজিক নিয়ন্ত্রণ। কেননা বাংলাদেশের গ্রামীণ সমাজ ব্যবস্থায় সামাজিক নিয়ন্ত্রণ অনেকটাই সুদৃঢ়। কেননা সামাজিক রীতিনীতি এবং নিয়মকানুনের মাধ্যমেই বিভিন্ন নিয়মকানুন এবং রীতিনীতির মাধ্যমেই বাংলাদেশের সমাজ ব্যবস্থা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এরপরে 8 কোটেশন, অর্থাৎ 8 নম্বর কোটেশন হলো প্রতিবেশী সুলভ মনোভাব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে সমাজে বসবাস করো বা যে সমাজে বসবাস করো, সেই সমাজে তোমরা দেখবা যে তোমার প্রতিবেশী কেউ যদি অসুস্থ হয়ে পড়ে বা কোনো ধরনের বিপদে পড়ে, তবে তার যদি কোনো হেল্প লাগে, অর্থাৎ তার যদি কোনো টাকা পয়সা লাগে এবং কি মানসিক সাপোর্ট লাগে, এই ধরনের মানসিক, আর্থিক এবং শারীরিক সব ধরনের সাপোর্ট আমরা দিয়ে থাকি, এমনকি তোমরাও দিয়ে থাকো। অর্থাৎ বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের কি প্রতিবেশী সুলভ আচরণ দেখা যায়। কেননা আমরা মানুষ একে অপরের বিপদ আপদে এগিয়ে যাই। এটাই হলো বাংলাদেশের সংস্কৃতির একটি অন্যতম উদাহরণ। এরপরে রয়েছে গ্রামীণ নেতৃত্ব। এটা হলো 9 নম্বর কোটেশন। কারণ আমরা, প্রিয় শিক্ষার্থীরা, আমরা খুব সহজেই দেখতে পারি যে বাংলাদেশে আগে গ্রামীণ সমাজ ব্যবস্থা নিয়ন্ত্রণ করতো সাধারণত, বা গ্রামে প্রতিনিধিত্ব করতো যাদের বয়স একটু বেশি ছিল এবং মুরব্বী ছিল, এবং যারা একটু শিক্ষিত এবং সম্পদশালী ছিল, তারাই সাধারণত গ্রামের যে বিচার সালিশগুলি করতো এবং গ্রামের যে নেতৃত্বটা সাধারণত তারাই দিত। কিন্তু বর্তমানে সে অবস্থাটা তেমনটা দেখা যায় না। বর্তমানে ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে যাদের সম্পদ বেশি, যাদের সাথে কেন্দ্রীয় নেতাদের সাথে লিঙ্ক রয়েছে, বিশেষ করে যুবক সমাজের হাতে গ্রামীণ সমাজের যে নেতৃত্বটা অলরেডি চলে গিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে দেখলাম যে শুনতে পেলাম বা আলোচনা করলাম যে বাংলাদেশের সমাজের সংস্কৃতির বৈশিষ্ট্য।
তো বাংলাদেশের সমাজ সংস্কৃতির যে সকল বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে অন্যতম একটি দেখলাম যে কৃষিজীবী, অর্থাৎ কৃষির যে উপকরণগুলো রয়েছে বাংলাদেশে সেগুলো সম্পর্কে আমরা জানলাম। দ্বিতীয় নম্বর দেখলাম যে বৈচিত্র্যহীনতা, বাংলাদেশের সমাজ ব্যবস্থায় দেখলাম যে একটা বৈচিত্র্যহীনতা রয়েছে, কেননা এখানে অধিকাংশ মানুষই গ্রামে বসবাস করে এবং তাদের প্রধান পেশাই সাধারণত কৃষি এবং কারিগর তারা নিজেদের প্রয়োজনে বিভিন্ন ধরনের খাদ্যশস্য উৎপাদন করে থাকে এবং নানা ধরনের অনেক কিছু তৈরি করে থাকেন। থার্ড কোশ্চেনে দেখলাম যে ধর্মবিশ্বাস, অর্থাৎ বাংলাদেশের সমাজের মানুষগুলি অনেকটাই ধর্মের প্রতিও প্রগাঢ় বিশ্বাস, আর এই বিশ্বাসের কারণে তারা নানা ধরনের ধর্মকর্ম বা মসজিদে গিয়ে নামাজ কালাম এমনকি হজ যাকাত করে থাকে। এমনকি হিন্দুরা দুর্গোৎসব, বৌদ্ধরা বৌদ্ধ পূর্ণিমা এবং বড়দিন কেউ খ্রিস্টানরা বড়দিন পালন করে থাকে। তারপরে দেখলাম আমরা যে কী বলে দেখলাম কি খাদ্যাভাসের ক্ষেত্রে দেখলাম যে বাংলাদেশে গ্রামীণ সমাজের মানুষগুলি সাধারণত ভাত, মাছ, ডাল এবং এগুলি হচ্ছে তার প্রধান খাদ্য। এমনকি বিভিন্ন উৎসব অনুষ্ঠানে তারা নানান ধরনের সুস্বাদু খাবারের আয়োজন করে থাকেন। এবং কিন্তু শহরের মানুষগুলি সাধারণত একটু ভালো খাবার খেয়ে থাকে এবং তারা সকালবেলায় রুটি বা চা এগুলো দিয়ে নাস্তা করে থাকেন, দুপুরবেলায় ভারী খাবার খান এবং প্রত্যেক বেলা খাবারেই তারা সাধারণত মাছ মাংস রাখার চেষ্টা করে থাকেন। এগুলো হলো বাংলাদেশের সমাজের সংস্কৃতির বৈশিষ্ট্য। এবং দেখলাম আমরা যে কুসংস্কারাচ্ছন্ন বাংলাদেশে অনেক দিনে কুসংস্কারাচ্ছন্ন আমরা লক্ষ্য করতে পেরেছি। এমনকি আরেকটি যে বিষয়টা দেখে আমরা সংস্কৃতির যে অন্যতম একটি বৈশিষ্ট্য দেখলাম হলো যৌথ পরিবার ব্যবস্থা। বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিতে যৌথ পরিবার ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ দিক, কেননা তবে বর্তমানে যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে আমরা দেখলাম যে শহরায়ন এবং নগরায়ন এবং শিল্পায়নের ফলে যৌথ পরিবার ব্যবস্থা অনেকটাই ভেঙে একক পরিবার ব্যবস্থা আমরা লক্ষ্য করতে পেরেছি। এরপর দেখলাম সামাজিক নিয়ন্ত্রণ। বাংলাদেশে সমাজে যে রীতিনীতি এবং নিয়মকানুন রয়েছে সেই রীতিনীতি এবং নিয়মকানুনের ফলে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় যে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা রয়েছে সেটা আমরা লক্ষ্য করতে পেরেছি। এরপরে আমরা যে কোটেশনটা দেখলাম যে পুরনো ঐতিহ্য, বাংলাদেশের সমাজ সংস্কৃতির যে অন্যতম বিষয় পুরাতন ঐতিহ্য। বাংলাদেশের মানুষগুলি পুরাতন ঐতিহ্যগুলো সাধারণত ধরে রাখার চেষ্টা করেছে, যেমন ধরেন পল্লীগীতি, লালনগীতি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, মুর্শিদি, ভাটিয়ালি গান, এই গানগুলো আমরা বাংলাদেশের মানুষের মধ্যে দেখতে পাই। এছাড়াও বিভিন্ন ধরনের খেলাধুলা, কাবাডি, হাডুডু, বউচিচি খেলা, গোল্লা ছুট এবং বিদেশি খেলাও দেখতে পেরেছি, যেমন ক্রিকেট এবং ফুটবল খেলাগুলো প্রতি মানুষ বেশি আসক্ত হয়ে যাচ্ছে। এরপরে আছে যে প্রতিবেশী সুলভ মনোভাব, কারণ আমরা দেখতে পারি যে বাংলাদেশের মানুষের বা আমাদের প্রতিবেশীদের মধ্যে যদি কেউ কোনো বিপদে আপদে বা পড়ে থাকে তখন আমরা যথাসাধ্য মধ্যে সাহায্য করার জন্য এগিয়ে আসে থাকি। সর্বশেষ যে কোশ্চেনটা আমরা দেখলাম সেটা গ্রামীণ নেতৃত্ব। বাংলাদেশের সমাজে আগের দিনে গ্রামীণ নেতৃত্ব দিত সাধারণত যাদের বয়স্ক লোকরা, অর্থাৎ যাদের বয়স একটু বেশি ছিল এবং যাদের একটু বুদ্ধি দীপ্তির লোক ছিল তারাই সাধারণত গ্রামে নেতৃত্ব দিত। কিন্তু বর্তমানে সেই ব্যবস্থা আর এখন নেই। এখন সাধারণত যাদের সাথে তরুণ সমাজ ম্যাক্সিমামই দেখা যাচ্ছে তরুণ সমাজের হাতে গ্রামীণ নেতৃত্বটা চলে গেছে, অর্থাৎ যাদের সাথে কেন্দ্রীয় নেতাদের সাথে একটা যোগসূত্র রয়েছে এবং সম্পদের দিক থেকে যারা বিভিন্ন অর্থনৈতিক দিক থেকে যারা একটু সম্পদশালী, তারা একটু শক্তিশালী, তাদের হাতেই বর্তমানে গ্রামীণ নেতৃত্বটা বেশি লক্ষ্য করা যায়। বাংলাদেশের মানুষের জীবন ধারণের পদ্ধতি থেকে অন্যান্য নৃগোষ্ঠীর জীবন ধারণের পদ্ধতি সম্পর্কে আমরা একটা পরিচয় পেয়ে থাকি। আমাদের গ্রামীণ এবং শহরের জীবনের মধ্যে যে একটা পার্থক্য ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি। তো এখন তোমাদের কাছে আমাদের একটি কোটেশন থাকবে, যে যদি বলা হয় যে একটা অ্যাসাইনমেন্ট থাকবে, অর্থাৎ তোমাদের বাসায় একটা কাজ থাকবে যেটা তুমি একটা অ্যাসাইনমেন্ট তৈরি করবে। সেটা কোটেশনটা হবে যে তুমি যে সমাজ ও সংস্কৃতির মধ্য দিয়ে বসবাস করো, সেই সমাজ ও সংস্কৃতির প্রকৃতি
ও বৈশিষ্ট্য যে পরিচয় বহন করে তা মূল্যায়ন করো। অর্থাৎ তুমি যে সমাজ ও সংস্কৃতিতে বসবাস করো সেই সমাজ ও সংস্কৃতির প্রকৃতি ও বৈশিষ্ট্য যে পরিচয় বহন করে তা মূল্যায়ন করো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানেই শেষ করতে চাচ্ছি, অর্থাৎ আজকের আলোচনা এখানেই শেষ করতে যাচ্ছি। তবে আলোচনা শেষ করার পূর্বে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে যে তোমরা সকলেই পিতামাতার সাথে ভালো আচরণ করবে, তাদের সাথে কখনোই খারাপ আচরণ করবে না। তোমাদের একটি কথার দ্বারা, তোমাদের একটি ব্যবহারে, তোমাদের বিহেভিয়ার দ্বারা, তোমাদের ব্যবহারের দ্বারা যাতে কখনোই পিতামাতা কষ্ট না পেয়ে থাকে সেদিকে তোমরা অবশ্যই লক্ষ্য করবে এবং পিতামাতা যে আদেশ করেন, যে নির্দেশ দেন সেটা যথাযথ পালন করার চেষ্টা করবে। এবং আরেকটি কথা বলতে চাই যে তোমরা কখনোই মাদকাসক্তে আসক্ত হবে না। প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করবে। আল্লাহ হাফেজ।